অতিক্রান্ত হয়েছে নির্ঝঞ্ঝাট একটি মাস। ইরাম আর ইজানের উপর হামলার মামলায় প্রধান আসামি বখতিয়ারের লাশ উদ্ধার হওয়ার পর মামলাটির তদন্ত স্থগিত করা হয়েছিল। উপরন্তু বখতিয়ারের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার দায়ের করা হয়েছে, কিন্তু এসব আলাদিনের বিপক্ষে নয়। পুলিশের তদন্তে আপাতত রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড হয়েছে এমনটাই উঠে এসেছে। বখতিয়ার এবং তার সাঙ্গপাঙ্গ সকলের ক্ষমতাসীন দলের রাজনীতি করে, তাই এই নিয়ে জলখোলা না করে ধামাচাপা দেওয়া হয়েছে। যদিও সাইবানকে এর মাঝে অহেতুক টানার প্রচেষ্টা কম হয়নি, তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে সবকিছু কাটাতে পেরেছে সে। এত কিছু অবশ্য ইরাম অবধি সে পৌঁছাতে দেয়নি একবারের জন্য, যদি কথাটা সত্যি কথাটুকু জানিয়েছে। রাজনৈতিক মারপেচের কারণে ইরাম তাকে এসব বিষয়ে আর জড়াতে নিষেধ করে দিয়েছে। তবে আজও একটা উত্তর মিলাতে পারে না সাইবান। সত্যি কি বখতিয়ার আর তার ছেলেপেলেদের কোনো রাজনৈতিক কারণে খুন করা হয়েছে? কাকতালীয় ঘটনা নাকি পরিকল্পিত প্রতিশোধ? ইরামের পক্ষে প্রতিশোধ নেবে এমন কে আছে সে ছাড়া? সাইবান ভেবে পায় না। এই এক মাসে জীবনযাপনের খুব বেশি পরিবর্তন আসেনি। ইরাম নিজের সমস্ত মনোযোগী স্থাপন করেছে কম্পিউটার ক্লাসে। দুপুরের ক্লাস করে এসে রাতে ল্যাপটপে কাজ করে, সঙ্গে সারাক্ষণ ইজানকে সামলানোর দায়িত্ব তো আছেই। ইজানের বয়স 5 মাসের বেশি এখন। আজকাল ছেলেকে বসা শেখাচ্ছে ইরাম, নিয়ম করে প্র্যাকটিস করায় সে। তবে নিজে থেকে কয়েক সেকেন্ডের বেশি বসে থাকতে পারে না ইজান, ঢলে পড়ে যায়। এইটুকুতেই সন্তুষ্ট জননী। সাইবানও শেষ কদিন ধরে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল। 2টো গানের কম্পোজিং অফার এসেছে, একটা আবার দেশের বেশ নামকরা ব্র্যান্ড। তাছাড়া সামনে বেশ বড় একটি শো আছে তার। পুরাতন এক ক্লাসমেটের ভাইয়ের বিয়ে, সেটার ব্যাচেলর পার্টির শো বরিশাল সিটিতে। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ সাইবানের। গানের কাজগুলো এর ফাঁকে ফাঁকে করবে ভেবে রেখেছে। খুব শীঘ্রই তাকে ঢাকা ছাড়তে হবে। কিন্তু গতবার সিলেটে চলে যাওয়ার পর যা হয়েছে সেসবের ভয় ঢুকে গিয়েছে মনে। হ্যাঁ, বাড়িতে সবাই আছে, আড়াল করলেই কিছু একটা হয়ে যেতে পারে। ইরামও আগের মতন অসচেতন নেই, তবুও মনকে মানিয়ে নিতে পারছে না সে। মনে হচ্ছে ইরামকে চোখের আড়াল করলেই কিছু একটা হয়ে যেতে পারে। তাছাড়া অরণ্যের বাড়িতে সে যা করে এসেছে তাতে 1 মাস পেরিয়ে যাওয়ার পরেও পাল্টা কোনো প্রতিক্রিয়া আসেনি। বিষয়টা অন্তত রহস্যজনক। অরণ্যকে সে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। লোকটা কি ভাবছে বোঝা দুষ্কর। সব মিলিয়ে সাইবান এই মুহূর্তে পরিবার থেকে দূরে যেতে রাজি নয়। বেপরোয়া ভাবের মাঝে গুরুত্বপূর্ণ এসব চিন্তা মাথা নিয়ে বাড়িতে ফিরল সাইবান। আজ শো শেষের প্র্যাকটিস করে আগেভাগেই টিমের কাছে ইনস্ট্রুমেন্ট সব পাঠিয়ে দিয়েছে। সে আগামীকাল বা পরশু রওনা দেবে, কিন্তু একা নয়। সকালে অনুরাগের সঙ্গে 1 দফা কথা হয়েছে তার। একই ক্লাসমেট হওয়ার অনুরাগ নিমন্ত্রণ পেয়েছে, তাই বন্ধুর সঙ্গে একটা বোঝাপড়া সেরেছে সাইবান। এখন শুধু ইরামকে জানাতে হবে। আজকাল বড্ড গরম পড়েছে। গাড়ির এসি থেকে বাইরে পা রেখেই কেমন ঘেমে যাচ্ছে আবার। পরনে হাফহাতা শার্টটা টেনে খুলে ফেলল সাইবান। সেটা কাঁধে ফেলে বেডরুমে ঢুকল সে। রুমটা ফাঁকা, ইরামকে দেখা যাচ্ছে না। বাথরুম থেকে পানির আওয়াজ ভেসে আসছে, হয়তো গোসল সারছে রমণী। অপরদিকে বিছানার উপর ইজান সদ্য ঘুম থেকে উঠেছে, চেহারা দেখে বোঝা যাচ্ছে। বড় বড় চোখ মেলে মাকে খুঁজছে এদিক সেদিক তাকিয়ে। না পেয়ে তার চেহারা টকটকে হয়ে উঠল, কান্নার পূর্ব লক্ষণ। সাইবান দেখতে দেখতে নাজুক শিশুটাকে বুঝতে শিখে গেছে। তার আশঙ্কায় সত্যি হলো। গলা ফাটিয়ে দিয়ে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো ইজান। সাইবান জানে তার ইজানকে ধরা উচিত, কিন্তু সে সবেমাত্র বাইরে থেকে এসেছে। এমন অবস্থায় বাচ্চাকে ধরলে ভালো হবে? তাড়াহুড়ো করে সে নিজেই তোয়ালে বের করে নিল। ড্রেসিং টেবিলের উপর স্যানিটাইজার আছে। সেটা যখন নিজের হাতের উপর ভরে ভরে সে স্প্রে করছে, তখনই বাথরুমের দরজাটা হালকা একটুখানি খুলল। সেই ফাঁক গুলে মুখ বাড়ালো ইরাম। সাইবান ঝট করে তাকাতেই ক্ষণিকের জন্য তার মনে হলো পৃথিবীটা বুঝি নিজের অক্ষরের উপর ঘূর্ণয়ন বন্ধ করে স্থির হয়ে গিয়েছে। ইরামের চুলগুলো ভেজা, কপালের উপর এলোমেলো হয়ে লেপ্টে আছে। তাতে সাবানের ফেনা চিকচিক করছে। মুখটা সিক্ত, পানির ফোঁটা গড়াচ্ছে ভ্রুবে, গালে, গালবে আরও নিচে। শুধু মুখটায় দেখা যাচ্ছে রমণীর, বাকিটা দরজার পেছনে।
ইরামের গলা বেয়ে গড়িয়ে নামা পানির ফোঁটা কেমন যেন মাদকীয় লাগছে সাইবানের চোখে। শক্ত একটি ঢুক গিলল সাইবান। পুনরায় ঘামতে শুরু করলো। এসব কি ভাবছে সে? তার অর্ধাঙ্গিনীর অবশ্য এত কিছু মাথায় নেই। ইজানের কান্না বেড়ে গিয়েছে। ছোট্ট শরীরটা বিছানার উপর গড়াগড়ি করছে রীতিমতো। ইরাম কিছুক্ষণ আগেই ইজানকে ঘুম পাড়িয়ে গোসল করতে ঢুকেছে। ভাবেনি এত তাড়াতাড়ি উঠে যাবে। চেষ্টা করেও ঘুমানোর আগে খাওয়াতে পারেনি, তাই ক্ষুধায় উঠে গিয়েছে হয়তোবা। কিন্তু ইরাম চুলে শ্যাম্পু করেছে। হুট করে বেরিয়ে ধরতেও পারছে না। সমস্ত শরীর ভেজা তার। দরজা খুলতে সে সাইবানকে দেখল। কেমন আহাম্মুকের মতন দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে। ইরাম নিজেকে নিয়ন্ত্রণ করার আগেই তার মুখ ফুসকে আপনি থেকেই বেরিয়ে গেল, এই পোটলার আব্বু, পোটলাকে ধরো তো। বাক্যটা বুঝি সাইবানের মাথায় গোত্তা খেয়ে ফিরে গেল। চোখজোড়া বড় বড় হয়ে গেল তার। ফ্যালফ্যাল করে চেয়ে রইল সে ইরামের দিকে। ইজেনের কান্না আরও জোরে প্রতিধ্বনিত হচ্ছে, অথচ সাইবানের খেয়াল নেই। তার জগৎ ওখানেই থমকে গিয়েছে। কানে শুধু বেজে চলেছে দুটো শব্দ, পোটলার আব্বু। কি বললেন? জীবনে বোধ হয় প্রথমবারের মতন তুতলালো সাইবান। শ্বাসরুদ্ধ হয়ে দেখে যাচ্ছে সে অর্ধাঙ্গিনীকে। ইরাম সাইবানের চেহারার অভিব্যক্তি লক্ষ্য করে খানিকটা ঘাবড়ে গেল। অজান্তেই ভেজা গালে লালিমা ফুটল তার। ও কান্না করছে, একটু ধরো, আমি 5 মিনিটে আসছি। এইটুকু বলে ঠাস করে বাথরুমের দরজা আটকে দিল ইরাম। সাইবান গর্ধপের মতো ওখানে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। নিঃশ্বাস অবধি নিল না। হাতে লেগে থাকা স্যানিটাইজার হাওয়ায় শুকিয়ে গেল, অথচ হেলদুল হলো না তার। কোনো মতে বিড়বিড় করল সে, পোটলার আব্বু। হাত পা ছুঁড়ে বিছানায় লাফিয়ে উঠল ইজান। নিজের ঘর থেকে বেরোলো সাইবান। পা দুটো টলে উঠল তার। হুট করে কার্পেটের উপর ফসকে গিয়ে ধপাস করে একটা আছাড় খেল সে। তবে এবার চিৎপাটাং হয়ে পড়েনি। বিছানার পাশ চেপে ধরায় শুধু হাঁটুর উপর বসে পড়ল। পরক্ষণেই হাঁচড়ে পাচড়ে উঠে পড়ল। বিছানায় ছটপট করতে থাকা ইজানকে অবশেষে সাবধানে কুলে তুলে নিল সে। নিজে খেয়াল করে নিজের খোলা বুকে চেপে ধরে নার্সারি গ্লাইডারের হেলান দিয়ে বসল। উষ্ণ ত্বকের সংস্পর্শে আসতেই ইজানের কান্না কিছুটা কমে এলো। ফুপাতে ফুপাতে সাইবানকে দেখল সে। ড্রয়ার থেকে নরম কাপড় তুলে ছেলের মুখ মুছতে মুছতে সাইবান বলল, তোর আম্মুর আমার উপর একটুও দয়া নেই। সিগারেট আমাকে শেষ করার আগেই তোর আম্মু আমায় শেষ করে দেবে রে পোটলা। ইজান কি বুঝলো কে জানে। দন্তহীন মাড়ির মাঝখানে সাইবানের তর্জনী আঙ্গুলটা চেপে ধরল অযথায়। তীর্যক হাসল সাইবান। ছোট্ট শরীরটা বুকের উপর তুলে 2 হাতে ধরে গালে গাল ঘষল। দাঁত নেই, তাতেই কামড়ে কুল পাচ্ছিস না। দাঁত উঠলে আর কথাই হবে না, শুধু কোদালের মতন কোপাবি। কান্না পুরোপুরি থেমে গিয়েছে ইজানের, তবে ছটফটানি কমেনি। সাইবানের বুকের উপর লেপটে গিয়ে মুখ এদিক সেদিক করে সে কি যেন খুঁজতে লাগলো। প্রথমটায় বুঝতে পারল না সাইবান। মাথা নিচু করে চেয়ে পুটলার কাণ্ড দেখে গেল। তার বুকে মুখ ঘষছে ইজান, আর সমানে শব্দ করে যাচ্ছে। সাইবান নিজের বিশাল 2 হাতের বাঁধনে ইজানের নরম টুকটুকে শরীরটা স্থির রাখতে পারল না। ঘষতে ঘষতে সে সাইবানের বুকের একপাশে গিয়ে পৌঁছালো। মাথায় সতর্ক ঘণ্টা বেজে উঠল সাইবানের। ইজান মুখ বসানোর আগেই লাফ দিয়ে উঠল সে। হাত ঠেলে একেবারে দূরে সরিয়ে হাওয়ার মাঝে ঝুলিয়ে ধরল ছোট্ট শরীরটাকে। ওরে পাকনা, বাপের সম্পত্তিতে নজর, ছি। ইজান 2 হাত বাড়িয়ে পা ছুটতে লাগলো। সাইবানের বুকে যাবেই সে। জিভ বের করে বারবার তাকালো বুকে, অতঃপর পিতার মুখের দিকে। এক মুহূর্তের জন্য সত্যিই লজ্জা লাগলো সাইবানের। পরক্ষণেই খিলখিল করে হেসে ফেলল সে। মধুর হাসি। ইজানকে উপরে তুলে নিজের কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে সে প্রফুল্ল কণ্ঠে জানালো, তুই যে সোনার খনি খুঁজছিস সেটা আমার কাছে নেই রে বাপ, তোর কাছেও নেই। আমরা ফকিন্নি বেটাজাত। আমার খনি আছে ঠিকই, কিন্তু সোনা নেই। কথা বলতে বলতে হেঁটে বাথরুমের কাছে গিয়ে দাঁড়ালো সাইবান। দরজাটা নক করল। আপনার হলো? ছেলে তো একেবারে লোল ফেলে বুক ভাসিয়ে ফেলেছে। এই তো 1 মিনিট। ভেতর থেকে ইরামের দ্রুত জবাব ভেসে এলো। সাইবান বিছানায় গিয়ে বসল।
তবে এবার ইজানকে বুকে না রেখে কাঁধের উপর উল্টে ঝুলিয়ে পিঠে চাপড়াতে লাগলো। বুকে রাখলেই জিভ বের করে এদিক সেদিক চলে যাচ্ছে ছেলেটা। ইজানের পেছনে আলতো একটা চাপড় মেরে সে বলল, পোটলা, তোর নজর এখনই এত খারাপ? বড় হয়ে বাপের মুখে যে চুনকালি মাখাবি তাতে কোনো সন্দেহ নেই। শুধু সাথে কিছু ফেস মাস্কও মেখে দিস, তাহলেই হবে। জেল্লাটা যেন না হারায়, না হলে তোর আম্মুকে থুবড়া দেখে আকর্ষণ করা যাবে না, বুঝেছিস? বাথরুমের দরজাটা এমন সময়ই খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো ইরাম, একটা পা অবধি লম্বা ফ্রক আর প্লাজো পায়জামা পরনে। চুলগুলো এখনো আধ ভেজা, পিঠ ভাসিয়ে টপটপ করে পানি গড়াচ্ছে। ঠিকমতো মোছার সময় ব্যয় করেনি বোঝা যাচ্ছে। কই দেখি দেখি আমার কচুপু সোনা, আদুরে গলায় বলে সাইবানের কাছ থেকে নিজের বুকে টেনে নিল ইরাম। অসংখ্য ছোট ছোট চুমু এঁকে দিল মুখ চুড়ে। আমার আব্বুটার ক্ষুধা লেগেছে তাই না? এখন আমরা খাবো, পেট ভরে খাবো, অনেক শক্তিশালী হব, একেবারে সুপার হিরো। ছেলেকে নিয়ে নার্সারি গ্লাইডারে বসলো ইরাম। ইজান তার বুক আঁকড়ে ধরে ইতোমধ্যেই শত ব্যস্ত হয়ে পড়েছে। রুমে সাইবানও উপস্থিত আছে দেখে ইরাম খানিক দ্বিধা করল, তবে স্বামী তার এদিকে বিশেষ নজরপাত করে নেই। ক্লোজেটের কাছে গিয়ে নিজের পোশাক বের করে নিচ্ছে। তাকে কি বেরিয়ে যেতে বলবে? সেটা কি সমীচীন হবে? এর মধ্যেই একবার দুবার ইরাম ফিডিং করানোর সময় সাইবান এসে পড়েছিল ঠিকই, কিন্তু কখনোই স্ত্রীর অস্বস্তি হয় এমন কোনো দৃষ্টি ফেলেনি। চুপ করে নিজে থেকেই বেরিয়ে গিয়েছে। ইরাম শেষমেশ কি যেন ভেবে তাকে কিছু বলল না আর। পাশ থেকে নিজের ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে ইজানকে ঢেকে ফেলে নিঃশব্দে খাওয়াতে শুরু করলো। ধীরে ধীরে সোফাটা দুলাতে লাগলো। সাইবান নীরবে গোসল সেরে পড়ার জন্য নিজের টি শার্ট ট্রাউজার বের করে ঘুরে দাঁড়ালো। আনমনেই তার চোখজোড়া অদূরে ইরামের উপরে গিয়ে পড়ল। তালে তালে দুলতে দুলতে ছেলেকে খাওয়াচ্ছে সে। ওড়নার বাইরে ইজানের ছোট্ট হাত বেরিয়ে আছে, মুঠো করে রেখেছে হাতটা। ইরাম চোখ বুজে ছেলেকে অতি যত্নে ধরে রেখেছে। বাইরে থেকে সূর্যের সোনালি আলো এসে উভয়ের অবয়বে প্রতিফলিত হচ্ছে দারুণভাবে। দৃশ্যটা এতটাই মনোমুগ্ধ করছে, সাইবান নিজের দৃষ্টি ফেরাতে পারল না। নিষ্পলক চেয়ে থাকলো সে। ইরামের কপালে লেপ্টে থাকা আধ ভেজা চুল, সে চুলের গোড়া বেয়ে গড়িয়ে নামা ফোটায় ফোটায় পানি সাইবানের বুকে অদ্ভুতভাবে এক ঝড় তুলল। মস্তিষ্ক বুঝে ওঠার আগে পায়ে পায়ে এগিয়ে গেল সে। দুলতে থাকা সোফাটার পেছনে গিয়ে দাঁড়ালো। ভেজে চলে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগবে। সাইবানের কণ্ঠস্বর এতটা নরম শোনালো যে সে নিজেই খানিক অবাক হয়ে গেল। ইরামের চোখ খুলে গেল। মাথা তুলে সে খানিক বিস্মিত হয়ে তাকালো স্বামীর মুখপানে। সূর্যের আলোয় খেলায় ওর মুখটা কেমন যেন স্নিগ্ধ লাগছে। তাতে সবসময় খেলা করে দুষ্টুমি ভাবটা নেই, আছে শুধু এক আকাশ মুগ্ধতা। ইরাম বুকের মাঝে কেমন একটা উষ্ণতা বোধ করল। তাড়াহুড়ো করে গোসল সেরেছি, ঠিকমতো মোছার সময় পাইনি আজ। বোধহয় ভাগ্য চেয়েছিল আজ দায়িত্বটা আপনার স্বামীর কাঁধেই পড়ুক। নিজের টয়লেটটা তুলে আলতোভাবে ইরামের মাথায় ছুঁয়ে দিল সাইবান। পেছন থেকে ঝুঁকে সে কানে কানে ফিসফিস করল, রিল্যাক্স অ্যান্ড লেট মি মাই প্রেশিয়াস। ইরাম সোফায় হেলান দিল সম্পূর্ণ। ইজানকে সাবধানে যত্ন করে ধরে রাখলো আড়ালে। সাইবান স্ত্রীর বাধ্যতায় তপ্ত হয়ে ধীরে ধীরে ভেজা চুলগুলো মুছে নিতে লাগলো। তলে আলতো চেপে শুষে নিল পানির ফোঁটা। সোফার হালকা দুলনি, ইরামের আয়সী সমর্পণ, স্বর্ণভ্য আলোর খেলা আর অত্যন্ত মৃদু শব্দ তুলে নিজের খাবারের দুনিয়ায় ব্যস্ত থাকা ইজান। সাইবান জানেই না এর বেশি কোনো কিছু তার আর চাই কিনা। তবে কি এটাই জীবন? এটাই সংসার? এটাই কি নারীর টান, মমতার বন্ধন? অজান্তেই ঝুঁকে ইরামের অত্যন্ত কাছে এসে পড়ল সাইবান। তোয়াল্লেতে চুল মুছতে মুছতে অপর হাতে অর্ধাঙ্গিনীর কপালের পাশে লিপটে থাকা চুলের গোছা গুছিয়ে আনল সে। আঙুল কপাল তার। একটা সুঘ্রাণ নাকে ঠেকল সাইবানের। কোনো একটা ফুলের সুবাস, মিষ্টি, স্নিগ্ধ, মায়াবী। অর্ধাঙ্গিনীর শরীরে সেই সুবাস তাকে মাতোয়ারা করে তুলল। ভেজা চুলের মোহনীয় সুঘ্রাণ সাইবানের সমস্ত সত্তাকে কেমন পাগল পাগল করে তুলল। হাতে স্থির হয়ে গেল তার।
অজান্তেই আঙুল চেপে বসল ইরামের কানের নিচের নরম অংশে। হৃদস্পন্দন বেড়ে গেল সাইবানের। ইরামের অবয়বে লিপ্টে থাকা ঘ্রাণ, তার গলার ধার ঘেঁষে মুক্তোর মতন গড়িয়ে নামা এক ফোঁটা পানির প্রবাহ, আধভেজা চুলের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা সুগন্ধ সাইবানের শান্ত বুকে অশান্তির ঝড় তুলল। শক্ত একটি ঢুক গিলল সে। আরও কাছে ঝুঁকে ইরামের চুলের মাঝখানে মুখ ডুবিয়ে ফেলল। পোটলার আব্বু ডেকেছে নামায়, ফিস ফিস করল সে। ইরাম প্রথমটায় জমে গেল। সাইবানের তপ্ত শ্বাস ছেয়ে গেল তার ঘাড়ে। শরীর জুড়ে শিহরণ খেলে গেল তার। অজান্তেই মাথা কাত করে ফেলল সে। আলতো আছে জবাব দিল, বার্থ সার্টিফিকেটে ছেলের বাবার নাম আলাদিন তো তুমিই লিখিয়েছ। মৃদু হাসল সাইবান, আবেশে জড়ানো এক মধুর হাসি। সো রাইট, আলাদিনের চেরাগ বলে কথা। কেন যেন নিজেকে রুখা সম্ভব হলো না। ঝুঁকে সাইবান হঠাৎ করে ইরামের কানের নিজের ঠোঁট বসিয়ে চুমু খেল। ইরাম কেঁপে উঠল। আলা, বাকিটুকু উচ্চারণ করতে পারল না সে। সাইবান তোয়ালে ফেলে তার ঘাড়ে হাত জড়িয়ে কাঁধ জুড়ে ছোট্ট ছোট্ট চুমু বসাতে লাগলো সারি বেঁধে। ত্বকে নাক ছুঁয়ে ইরামের গলার সুবাস গ্রহণ করে সে আবেশমাখা গলায় বলল, এই স্মেল সো গুড মাই প্রেশিয়াস, লাইক হোয়াট? লাইক মাইন। অজান্তেই ঠিক গলার পাশে স্পন্দিত হতে থাকা ত্বকের উপর আদুরে চুমু আঁকল সাইবান। ঠোঁট বলিয়ে পৌঁছে গেল ইরামের চিবুকে, ঠোঁটের কোনায়, এবং অতঃপর ওড়নার আড়ালে ঢেকুর তুলে শব্দ করে উঠল ইজান। স্বামী স্ত্রী উভয়ই জমে গেল। একে অপরের দিকে চেয়ে চোখ পিটপিট করল। ওড়নার ভেতর থেকে হাত পা বের করে ফেলেছে ইজান। জননীর বাহু খামচে ধরল সে এবার। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল ইরাম। হৃদস্পন্দন সীমাহারা হলো তার। এইমাত্র কি হচ্ছিল? সাইবানও এক লাফে পিছিয়ে গেল, যেন ছাগা লেগেছে তার। স্বর্গীয় অনুভূতির ঘোরটুকু দূর হয়ে গিয়েছে। কেন যেন রুমের ভেতর আর দাঁড়াতেই পারল না সে। লম্বা পা ফেলে হেঁটে সে বাইরে চলে গেল। প্রথমটায় লজ্জা এবং পরবর্তীতে বিস্ময় নিয়ে তার চলার পথের দিকে তাকিয়ে রইল ইরাম। ছেলেটার হঠাৎ করে কি হলো? রুমের বাইরে সে দরজা লাগিয়ে সে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ালো সাইবান। এক হাতে বুকের বাপাসটা খামচে ধরল, যেন হৃৎপিণ্ডকে শাসালো এত জোরে স্পন্দিত হওয়ার জন্য। ভ্রুকুচকে গেল তার। ভারী নিঃশ্বাস প্রশ্বাসে মুখ উঠানামা করল। ঘাড় বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে নামল টপ টপ করে। দরজায় পিঠ ঠেকিয়ে স্লিপ কেটে ধপাস করে মেঝেতে বসে পড়ল সাইবান। দুই হাতে নিচের মাথা চেপে ধরল। নিয়ন্ত্রণ হারা হয়ে পড়েছিল সে সম্পূর্ণ। যদি মুহূর্তটি শুধুমাত্র আর কয়েক সেকেন্ড দীর্ঘ হতো, তবে সাইবান নিজের সকল ধৈর্যের সীমানা পেরিয়ে যেত। ফিরে আসা সম্ভব হতো না। গুঙে উঠল সে। মাথার চুল টেনে আপন মনে নিজেকে ধমকালো, ড্যাম শিট সাইবান। পরদিন সুগন্ধা আজ বেশ সকালে উঠে গিয়েছে। আজকে নাস্তায় বিশেষ ঝামেলা নেই, কারণ গতকাল বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছিল। অনেকটা রয়ে গিয়েছে। সেগুলো সামিয়া সকালে গরম করে সবাইকে দিতে বলেছে, না হলে আর খাওয়া হবে না। নিজের জন্য এক কাপ গরম চা বানিয়ে সোফায় বসে গতকালের সিরিয়ালের মিস হয়ে যাওয়া একটি এপিসোড দেখে নেবে চিন্তা করতে করতে এলো সুগন্ধা। আপন চিন্তায় একটু বেশি মগ্ন ছিল সে। তাই মেঝের উপর পড়ে থাকায় যেন ছোট্ট একটা খেলনা গাড়ি তার চোখেই পড়ল না। কখন পড়েছে এখানে কারোর হয়তো খেয়াল নেই, কিন্তু সুগন্ধার পা পড়তেই চাকা ঘুরল। সঙ্গে সঙ্গে একটা আছাড় খেয়ে উল্টে পড়তে নিল সে। চায়ের কাপটা কোন দিকে যে উড়ে গেল কে জানে। চোখ বুজে দাঁতে দাঁত চেপে ফেলল বেচারি। সাইবানের মতন তাকেও অবশেষে যেখানে সেখানে চিৎপাটাং হয়ে পড়ার রোগটা ধরেই ফেলল। কিন্তু শক্ত মেঝের বদলে নিজের কোমর জুড়ে একজোড়া বাহুর উপস্থিতি টের পেল সুগন্ধা। হ্যাচকা একটা টান খেল। তারপর ওই সোজা হয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো তাকে। বুক ধরফর করে উঠল মেয়ের। ঝট করেই চোখ মেলে তাকালো। দৃশ্যটা চোখে পড়ল অবশেষে। দণ্ডায়মান এক পুরুষ। চেহারা উজ্জ্বল নয়, আবার শ্যামলাও নয়, মাঝামাঝির কিছু একটা। ধারালো চিবুক, সূক্ষ্ম খোঁচা খোঁচা দাড়ির রেখা, চোখের রিমলেস চশমা,
এলোমেলো হয়ে থাকা উস্কো খুস্কো চুল কপালে নুইয়ে আছে। শরীর পাতলা, তাতে অফ হোয়াইট বর্ণের স্যুট জড়ানো। সুগন্ধার হাতের চায়ের কাপ ভাঙচুর হয়েছে মেঝেতে। তরল চাটুকু ছিটকে পড়েছে পুরুষটির স্যুটে। কেমন একটা জঘন্য কালচে দাগ হয়ে গিয়েছে। অথচ পুরুষটির দৃষ্টি যথেষ্ট নরম। একে চেনে সুগন্ধা। এই বাড়িতে আসার পর থেকে বহুবার দেখেছে, কিন্তু কোনোদিন এমন সামনাসামনি আসা হয়নি। দাণ্ডয়মান অনুরাগ সিনহা। সুগন্ধাকে ভালোমতো দাঁড় করিয়ে এক পা সরে দূরে সরে দাঁড়ালো অনুরাগ। মোলায়েম গলায় জিজ্ঞেস করল, ঠিক আছো? ব্যথা পেয়েছো কোথাও? জোরে জোরে মাথা নাড়ল সুগন্ধা। বুকের ভেতর এখনো দৌড়াচ্ছে তার হৃৎপিণ্ড। খানিকটা আতঙ্ক এবং অনেকটা লজ্জা নিয়ে সে তাকালো অনুরাগের দিকে। আপনার জামায় চা পড়ে গেছে, আমি সরি। ইটস ওকে। অনুরাগ ভ্রুকুচকে নিজের স্যুটের দিকে তাকালো। সে এখান থেকে ভার্সিটিতে যাবে বলে ঠিক করে বেরিয়েছিল। এখন পুনরায় বাসায় গিয়ে পোশাক বদলে ফের যেতে হবে। দেরি হওয়াটা ঝক্কির, কিন্তু সেসব বিষয় সুগন্ধাকে খুলে বলল না সে। তবুও মেয়েটা কেমন যেন বিচলিত হয়ে উঠল। চায়ের দাগ এত সহজে যায় না, একবারেই দাগ বসে যাবে। আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি। উল্টো ঘুরে কিচেনে ছুটে গেল সুগন্ধা। অনুরাগ থ হয়ে দাঁড়িয়ে রইল। কি করবে বুঝতে পারল না। কয়েক সেকেন্ডের মাথায় সুগন্ধা ফিরে এলো, হাতে একটা ভেজা কাপড়। দেখি, এখনই মুছে দিই, পরে লেবু আর ডিটারজেন্ট দিয়ে ভালো মতো 2টা ঘষা দিলেই উঠে যাইব। না না, লাগবে না, আই এম ফাইন, জাস্ট। কে শোনে কার কথা? শশব্যস্ত হাতে অনুরাগের স্যুটের বুকের দিকে লেগে থাকা চায়ের দাগের উপর ভেজা কাপড়টা ঘষতে লাগলো সুগন্ধা। সত্যি দাগটা ওই মুহূর্তে খানিকটা হালকা হয়ে এলো। অবাক হয়ে দেখল অনুরাগ। অপরদিকে হাসি ফুটল সুগন্ধার ঠোঁটে। সুগন্ধা, আমাকে 1 কাপ আদা লেবুর চা দিয়ে যেত, মাথাটা ভীষণ ধরেছে। এ সময় একটি মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। জমে গেল সুগন্ধা এবং অনুরাগ উভয়ই। পাশ ফিরে তাকাতেই দেখা মিলল সারিকার। নিজের রুম থেকে মাত্রই বেরিয়েছে সে, ঘুমের পোশাক পরনে, চুলগুলো অগোছালো, একটি হাত মাথায়। এই অবস্থায় রমণী সুচারু চোখে তাকালো সামনে। প্রথমবারে অনুরাগ, পরের বার সুগন্ধা, এবং অবশেষে অনুরাগের বুকের উপর আলতোভাবে ছুঁয়ে থাকা সুগন্ধার হাতটার উপর দৃষ্টি গেল সারিকার। ছুটে ফুটল অতি মলিন এক হাসি। ও ওয়াও, নতুন কাপল আনলক। অনেক সুন্দর ছিল আজকের পর্বটা। ফার্স্টে তো আলাদিন আর ইরামের এত সুন্দর একটা মোমেন্ট, তার মধ্যে হচ্ছে সুগন্ধা আর অনুরাগ। আমি আগে গ্যাস করেছিলাম একটু আধটু যে হচ্ছে অনুরাগের সাথে হয়তো সুগন্ধার কিছু হতে পারে, কজ দুজনেই এক ধর্মের। আর হ্যাঁ, তোমরা আমাকে বলছো সেদিন যে হচ্ছে ফ্যান পেজ খোলার জন্য, আর এখন যখন আমি খুলে ফেলেছি তখন তোমরা আমাকে ফলো করছো না। এটা হইল কিছু? যাও এখন গিয়ে ফলো করে আসো। আমি তোমাদেরকে জোর খাটাইতে পারি, তাই না? জোর দিয়ে বললাম যাও ফলো করে আসো। শুনছিলেন জাবিন ফুরকানের লেখা আমার আলাদিন। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ চ্যানেলে। আল্লাহ হাফেজ।